সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি সংবাদ রয়েছে। বছরের শেষ, রাজনৈতিক সালতামামি, অর্থনৈতিক সালতামামি সহ নানান সালতামামি আমাদের হাতে যেমনি রয়েছে, তেমনি 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্ররা বা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই প্রোক্লেমেশন ডিক্লারেশনের প্রস্তুতি প্রায় শেষের পথে। আজকে আমরা জুলাই প্রোক্লেমেশনের যে ঘোষণা আসছে সেই ঘোষণার কিছু খসড়া আমাদের হাতে আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। আজিজ ভাই, আপনার হাতেও, আপনারও চোখে পড়েছে নিশ্চয়ই জুলাই প্রোক্লেমেশন নিয়ে। যেহেতু আন্দোলন হয়ে গেছে এবং আগস্টের 5 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, তার পার্লামেন্টের 300 সদস্য পালিয়েছে, মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়েছে, এমনকি তার সচিববর্গ যারা ছিলেন তাদেরও অনেকে পালিয়েছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে, এমন বায়তুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। ঠিক 5 মাস পরে জুলাই প্রোক্লেমেশন কতটা জরুরি এবং এই প্রোক্লেমেশনে যেই বিষয়গুলো আসবে বলছে এখনো পর্যন্ত খসড়ায়, এগুলো আসলে অধিকাংশই আমরা দেখছি বাস্তবায়ন হয়ে গেছে, তারপরেও কেন প্রোক্লেমেশন দিতে হচ্ছে ছাত্রদের? ধন্যবাদ আপনাকে। বাস্তবায়ন হয় নাই, কারণ 5 মাস পরে এই প্রোক্লেমেশন বা ঘোষণা যেটা দেওয়া হবে, ঘোষণাপত্র, অর্থাৎ জুলাই 5 আগস্টের যে পরিবর্তন, তারা যেটা বলতে চেয়েছে যে এটা বরাবর যেটা বলেছে, আমরা বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, এই সংবিধান মুজিববাদী সংগঠন, এটা কবরস্থ করব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা একটা বিপ্লবী সরকারের যে কাজ, সেই ঘোষণাটা দিতে যাচ্ছে। আলটিমেটলি এটা বিপ্লবী সরকার, আগেও যে এটা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, এই ছাত্ররা প্রেশার দিলে সেটাই করে ফেলে। তো সেই দিকে দেশ যাচ্ছে কিনা আমি জানি না, এটা এখনো না। তবে আমার বক্তব্য একটা, যে মুজিববাদী 71-72 সংবিধান কবরস্থ করা হবে, তাহলে কি আমাদের তখন স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা যোগ দিয়েছে, তখন 7.5 কোটি লোক, জামাত এবং ছোট 2টি দল ছাড়া সবাই স্বাধীনতার পক্ষে ছিল। তখন 7.5 কোটি লোক ছিল। এই 7.5 কোটির মধ্যে কমপক্ষে 3 কোটি লোক এখনো বেঁচে আছে। তাহলে এরা কি মাইনাস? এদের যে মনোজগৎ, চিন্তাধারা বা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ কি বাদ? সংবিধান যদি মুজিববাদী সংগঠন, ওটা তো জনযুদ্ধ ছিল। ওখানে তো আওয়ামী লীগ শুধু যোগ দেয় নাই, ওখানে ছাত্র, সাধারণ কৃষক, শ্রমিকের ছেলেরা যুদ্ধ করেছে। এটাকে বলা হয় জনযুদ্ধ। তা আপনার জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। 90-তে আন্দোলন হয়েছে, ছাত্ররাও আপনার 2 মাস আন্দোলন করেছে, অগাস্ট 5-এ পরিবর্তন হয়েছে। এখানে রাজনৈতিক দল সারা জীবন সংগ্রাম করছে। বিশেষ করে 17 বছরে যে বিরোধী দলগুলো ছিল ফেসিবাদী দলের বিরুদ্ধে, তা তো গুম, খুন, গ্রেপ্তার, মামলা, হামলা, বাড়ি দখল, জমি দখল সবই তো হয়েছে, ত্যাগ। এরপরে যেমন রুটি বানায়, আগে তাওয়া গরম হয়, তাওয়া গরম হয়েছে, ছাত্ররা নেমেছে, এটা সত্য, তারা বুক পেতে দিছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারপরে পরিবর্তন হয়েছে এবং এই ছাত্রদের পিছনে কিন্তু সব রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই ছিল। এখন 5 মাস পরে মনে হচ্ছে যে তাদের প্রোক্লেমেশন করা উচিত 5 তারিখে আগস্টের পরিবর্তনে। এটার ভিতরে কোনো দূরসম্বন্ধী আছে কি না, এটা তো যাচাই করার বিষয়। কারণ ছাত্ররা সংগঠন করতে চাচ্ছে। সংগঠন করতে গেলে এখন যেমন বলা হচ্ছে যে আমরা সংগঠন করব না, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আছে, সংগ্রাম একটা পরিষদ আছে, আর হলো ওই জাতীয় নাগরিক কমিটি। এখানে যারা যোগদান করবে,
আমরা মূলত একটা সংগঠন হিসাবে রাখবো, যাতে আমাদের ওই 5ই এবং তারা কখনোই অগাস্টের রাজনৈতিক দল হবে না এরকম ডিক্লারেশনও তারা দিয়েছে। হ্যাঁ দিছে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, তারা রাজনীতি তাহলে তারা ফাম্বল করতেছে কে? কখনো বলে রাজনৈতিক দল করব, কখনো বলে করব না, কখনো বলো বিপ্লবী সরকার, কখনো এই সরকারের বিরোধিতাও করে অনেক কিছুতে। আবার ঠিকই প্রতিনিধি 3 জন উপদেষ্টা আছে। হ্যাঁ, আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছে যে এই আপনার যে প্রোক্লামেশনের সাথে সরকার নাই, সরকার নাই, ওই 3 জন আছে কে উপদেষ্টা, তারা ছাড়ে না কেন? এবং আমার জানা মতে তারাও তো যাবে ওখানে, এই প্রোক্লামেশন হ্যাঁ অনুষ্ঠানে যাবে তো, শহীদ মিনারে যাবে তো, শহীদ মিনারে বলছে না। সেক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক ধূম্রজাল বা এই সময়টার মধ্যে এক ধরনের ধূম্রতা বা এক ধরনের অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে না, তার আমার কাছে কেন মনে হয় যে হয়তো তারা কেউ বুদ্ধি দিছে। যেমন ধরেন অনেক শব্দ কিন্তু ছোট ছোট রাজনৈতিক বামপন্থী দল থেকে তাদের ধার করা, যেমন কথায় কথায় বলে বন্দোবস্ত, এটা কিন্তু ছোট রাজনৈতিক দলের ভাষা, এগুলা ভাষা। কিছু ইংরেজি শব্দ, এটা স্টানবাজি, এটা হলো যে আপনার যারা ওই বামপন্থী করে, আগে তো আমরাও তো মোদির ক্যান্টিনে থাকছি, চটকদারি কিছু শব্দ ব্যবহার করে, এই শব্দগুলো তাদের ভিতরে আছে যার বাস্তবের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, যেমন ধরেন আগে আমরা দেখছি যে 5 জন থাকলে এর ভিতরেই আবার ধরা আধা মসজিদ পোয়া মসজিদ দিয়ে দলাদলি, লোক আর বাড়ে না, সদস্য আর বাড়ে না, কিন্তু তাদের টেবিলে বসা যায় না, এত বুদ্ধি মাথায়, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে তারা যখন সংগঠন করতে চেয়েছে, অনেক জায়গায় তো দেখা গেছে তারা প্রতিরোধের সামনে পড়েছে। যখন ওইভাবে তারা জনসমর্থন ধরে যখন দল ঘোষণা দিবে, তখন কিন্তু রাজনৈতিক দল যেগুলো মাঠে আছে সেখানে দেখবেন যে তাদের সমর্থকদের অবশ্যই তারা প্রতিরোধ করবে, তোর মাঠে নামতে পারে কিনা সন্দেহ আছে। এই জন্য আমার মনে হয় এখান থেকে সরে পড়ছে। কিন্তু রাজনীতি করবার স্বাধীনতা সবার আছে, সংগঠন করবার স্বাধীনতা আছে না, কিন্তু সরকারি সহযোগিতা নিয়ে তো এই প্রোক্লেমেশনের মাধ্যমে আবার আমরা একটি খসড়ায় দেখলাম পার্লামেন্ট বিলুপ্ত চাই, পার্লামেন্ট অলরেডি বিলুপ্ত হয়ে গেছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার তারা দাবি করবে, তো সেই সরকারটি তো তারা আছে। এবং আরেকটি যেমন এই শেখ হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখবার দাবি তারা তুলবেন এই প্রোক্লেমেশনের মাধ্যমে। এখন আমরা দেখেছি যে গত 5 মাস ধরে অনেক ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রশাসনে বা আমলাতন্ত্র থেকে এই হাসিনা হ্যাজিমনি তো আদৌ দূর করা সম্ভব হয়নি। এরই খেসারত কিন্তু সচিবালয়ে আগুনের মতো ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যখন সে মামলায় সিঁড়ি বা 7 তলা 8 তলা ওঠে, আমি 3টা লেখা লিখেছি তার পক্ষে, কারণ আমি বলেছি ভিন্নভাবে তিনি জাতীয় সম্পদ, অর্থাৎ সে সারা বিশ্বে হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট, নোবেল বিজয়ী বা বিশিষ্ট ব্যক্তিদের কাছে অত্যন্ত সমাদৃত। তার বক্তৃতা, সে ব্যবসা বোঝেন, তার বক্তৃতা পয়সা দিয়ে শোনে। এই সম্পদকে আমরা ব্যবহার করতে পারি নাই। আপনি খেয়াল করে দেখেন, এই পট পরিবর্তনের পরে যদি ইউনূস মাথায় না থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে পাশের দেশ ভারত, এই ভারত থেকে শুরু করে বহির্বিশ্বে অনেক পরাশক্তির আক্রমণের সম্মুখীন হতাম। কিন্তু কেউ কিছু, আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পারছে না। কিন্তু এর বাইরে বলেন তো, আর একটা লোক যদি বাদ দেওয়া যায়, কি সমস্যা আছে? এরা তো পারছে না, পারছে না। আপনি চিন্তা করেন কত বড় আপনার স্ক্যান্ডেলটা তৈরি করছে। আপনার আমাদের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয় হলো তথ্য মন্ত্রণালয়, পিআইডি দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে। এটা কি বোঝে? এত বোঝেও না, কি করবে? সে তো লেফটেন্যান্ট জেনারেল, সে তো বোঝাও না। এই জন্যই বলছি, পেশা দিয়ে কাজ হয় না, ব্যাকগ্রাউন্ড পলিটিক্স থাকতে হবে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্ববিখ্যাত লোক, আমাদের গর্ব, কিন্তু যে উপদেষ্টা পরিষদ করছে এটা কোনো কাজে আসতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে তিনি ওইটা অভিজ্ঞতা নাই, তিনি এনজিও বোঝে, ব্যবসা বোঝে, তিনি পলিটিক্স বোঝে না, রাষ্ট্র চালাতে পারেন না।
এখানে তার অযোগ্যতা। একটা মানুষ তো সব দিকে কিন্তু এই সরকারকে, এই প্রফেসর ইউনূস সরকারকে তো রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত অখণ্ড সমর্থন দিয়ে যাচ্ছে এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল কিন্তু সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউনূস সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ হেরে যাবে এবং সেটি বাংলাদেশের রাজনীতির জন্য এক ধরনের অশনি সংকট বয়ে নিয়ে আসতে পারে। কথাটা শেষ কথাটাই আসল কথা। কারণ হচ্ছে এই গত 15 তারিখে, নভেম্বর 15 তারিখে আমাদের দেশের পত্রিকায় ছাপা হয়েছে, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বিশ্বের কোন দেশের যদি আনইউজুয়ালি অর্থাৎ এরকম বিপ্লব গণঅভ্যুত্থানে পরিবর্তন ঘটে, তখন তারা ওই দেশের কেমনে পরিবর্তন ঘটলো, কি কি কারণে এটা এবং ভবিষ্যৎ কি, এর উপরে প্রতিবেদন দেয়। তা আমাদের দেশ সম্পর্কে একটা রিপোর্ট করেছে, তা প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ, সব বিবিসি টিবিসি সবাই কভার করেছে, আমাদের বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে বলেছে জনগণের প্রত্যাশা যদি বাংলাদেশে এই সরকার পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আগের অবস্থায় দেশ ফিরে যাবে, অথবা বলছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। এই প্রোক্লামেশনের মাধ্যমে যদি সংবিধান স্থগিত হয়, যে কোনো প্রোক্লামেশনের মাধ্যমে তো পূর্বের সংবিধান স্থগিত হয়ে যায়। হ্যাঁ, আমি এটা শেষ করে নেই। এখন আমাদের গ্রাম দেশে বলে, আমি খারাপ উদাহরণ দেবো না, ভালো উদাহরণ দিচ্ছি, যে ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে, অর্থাৎ নড়তে পারে না, চড়তে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিকে এবং সব রাজনীতিকে ফাটা বাঁশের চিপায় ফেলাইছে। ফু দিলে উড়াই যাব। সবগুলো দল যদি নামে আধা ঘন্টায় সরকার থাকতে পারবে না, অথচ ধাক্কা দিতে পারতেছে না। কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তখন ওই যে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ যে রিপোর্ট দিছে ওইটা প্রতিফলন ঘটতে পারে, তো রাজনীতির দূরে চলে যাবে। এই জন্যই কিছু কইতে পারে আমরা সমর্থন করি। কিন্তু আলটিমেটলি কি, ধরেন শাহাবুদ্দিন সরকার ছিল, তারা 21-22টা সংস্কার প্রস্তাব দিচ্ছে, এরশাদের সময় 3 জোটের রূপরেখা হয়েছে, তারপরে হাইকোর্ট বেঞ্চ বাইরে সরাই দিছে, উপজেলা কার্যকরী হয়েছে, বুঝলাম। 111-এর সময় 121-22টা প্রস্তাব দিছে, তাতে তো বড় বড় দল উল্টাপাল্টা হয়ে গেছে, একটাও বাস্তবায়ন হয়নি। কারণ নির্বাচিত নেক্সট ইলেকশন করলে যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট যার যদি নির্বাচন করে তাহলেই আপনার সংস্কার, এই সকল সংস্কারকে জায়েজ করতে হবে বা বৈধতা দিতে হবে পার্লামেন্ট। তো পার্লামেন্ট যদি আপনি রাজনৈতিক দলের সাথে দূরত্ব তৈরি করতেছেন, আপনার মনের কথা তো বুঝতে হবে। রাজনৈতিক দল আপনার এই সরকার ফেল করলে দেশের অবস্থা খারাপ, এই সরকার আমাদের সবার সরকার, এটাও ঠিক আছে, কিন্তু সরকার তো নিজেরা ওই সুযোগে কিছু জিজ্ঞেস করতেছে না। আপনার ভাষায় বলে, আমার কাম আমি করবো, তো খালি হুনা এলাবো। একদিনে 9 পার্টির সাথে সংলাপ করছে না, বলেন তো দেখি এটা সংলাপ? ওই ট্রাকের যে রিলিফ নেয় ওরকম রাজনৈতিক দল খাড়াইছে, গেছে, চা খাইছে, চলে আইছে, যা করার জন্য কয়ে থুয়ে আইছে, চলে আইছে, শোনা উল্লাহ শুনছে, বলা উল্লাহ বলছে, এটা কোনো সংলাপ? আমার কথা হচ্ছে রাজনৈতিক দলরা যেহেতু সংসদে আসবে কেউ, তাহলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব তৈরি করা এই সরকার বা ছাত্রদের সরকার উচিত হয় নাই। কারণ হচ্ছে কোন সংস্কার, যত সংস্কার, ভালো সংস্কার করুক, যে দল ক্ষমতায় আসবে সেই দল যদি সেটা পার্লামেন্টে পাস না করে, এটা ট্র্যাশ পেপার, ডাস্টবিনে পড়ে যাবে। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এক ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায় বা তারা দ্রুত রাজনীতির জন্য সংস্কার চায় না। এই জায়গাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ দেখেন? এইটাই হলো বলি যে, শোনেন, স্বাধীনতা যুদ্ধের ফোরফ্রন্টে আগে ছিল ছাত্ররা, ছাত্ররা 90-র আন্দোলনের ছাত্ররা। জাসদ হয়েছে, খেয়াল করেন, 9 মাসের ট্রেনিং প্রাপ্ত যুবক শ্রেণীর একটা বিরাট অংশ নিয়ে জাসদ হলো, জাস্ট হটকারীদের জন্যই জাসদ বিলীন হয়ে গেছে। এবং এরা অলরেডি পার্টি করার আগেই যেসব হটকারী এবং যেসব কথা বলেছে, ধরেন আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি তো এই যে জনগণের সংবিধান এটারে কবর দিয়ে দিবে, সংস্কার করেন, কোনো বাধা নাই। সংস্কার তো সারা পৃথিবী জুড়ে সংবিধান সংস্কার বদলাতেই পারে। আপনি পতাকা বদলা ফেলান, জাতীয় সঙ্গীত বদলা ফেলান, যদি সময়ের প্রয়োজনে না হয়, কোনো সমস্যা নেই, আপনি কবর দিয়ে দিবেন। হু আর ইউ? এখনো তো বেঁচে আছে, কমপক্ষে 3 কোটি লোক বেঁচে আছে এখনো। আপনি কি 2000 লোক জমেন দিচ্ছেন? স্বাধীনতা যুদ্ধে কত লোক আপনি হিসেব করেন?
যদিও বলা হয় 3 লাখ, এটা জরিপ 30 লাখ বলা হয় নাই, ধরেন না, এর চেয়ে তো বেশি নিগৃহীত হয়েছে। আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানিরা। আপনি কার সাথে কি তুলনা করেন? দ্বিতীয়বার দেশ স্বাধীন হয় নাকি? একটা স্বাধীন বাংলাদেশ, এক উপদেষ্টা বলছে যে আমরা রাজনৈতিক দল আপনার 53 বছরে যা করে নাই আমরা তাই করতেছি। কেমনি করে নাই? এ দেশটা তো দিছে, এ দেশটা তো দিছে। তার বাপে যে বলছে, তার বাপ তো এ দেশ চায় নাই, সে তো এই দেশে উপদেষ্টা হয়েছে, আর তার জন্য তো সে তো বেনিফিশিয়ারি, সে তো তার বাপ তো এই দেশই চায় নাই। সুতরাং এইসব লুজ টক ঠিক না, লুজ টক ঠিক না। বাংলাদেশ এটা বাস্তবতা। যতদিন বাংলাদেশ একটা দেশ, স্বাধীন দেশ, এটা থাকবে। রাজনৈতিক দল হিসেবে বা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখনো পর্যন্ত যে রাজনীতি করছে এবং তাদের সংগঠনের কিছু নেতাকর্মীরা বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে নানান ধরনের অ্যাকশনও নিয়েছে, কিন্তু আমরা এর বাইরে বিএনপিকে যদি বাদ দিই তাহলে অন্যান্য রাজনৈতিক দলের আচরণগুলো কি আপনি আমি বলছি, আপনার বিশ্লেষণ কেমন হবে? বিএনপির মধ্যে একটা ধারণা জানাইছে কর্মী সহ যে বিএনপি নির্বাচনে গেলে ক্ষমতায় যাবে, মেজরিটি পাবে, এটা সত্য। এই জন্য বিএনপির এবারের আচরণ কিন্তু বেশ সংযত, এত টলারেট করার কথা না। এইসব পোলাপান বিএনপি সম্পর্কে যা বলে তাতে তো দাওয়া দিয়ে খাওয়া দিতে পারে বিএনপি, একদিনও লাগবে না। তারপরে তো কিছু করতেছে না। তারেক রহমান এসে কত সুন্দর বাচ্চা করতেছে যে দেশটা যাতে ক্রাইসিসে না পড়ে। জামাত ইসলাম ভাবছে, হঠাৎ করে ভাবছে যে ইসলামিক দলগুলো যদি এক করতে পারি, ঠুস করে ভোটে যায় পাশও করতে পারি। ভাই, তোমাদের ভোট তো ফিক্সড, ক্ষমতা যাওয়ার তো কোনো ভোট হবে না। একবার ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করেছিল, 3টা সিট পাইছিল, বিএনপির সাথে গেছিল 14টা সিট পাইছে। এবার নেই 20টা পাবেন, নেই 30টা পাবেন। ক্ষমতা যাওয়ার জন্য এলোমেলো, ওই যে আমি বলি যে এই আমির চ্যানেল আইতে যায় বলছে ভোট পাওয়ার জন্য বলছে। আমি বলবো যে মেয়েরা যে ড্রেস পরে সে ড্রেস পরতে পারে, ড্রেস পরতে পারে। কেন ভোটের জন্য এত এত নমনীয় হতে হবে কেন? আমি তো ব্যাংককে গেছি, ব্যাংককে সুকুম্বিত 1 2 রাস্তার ধারে ওপেন প্রস্টিটিউশন। আমি আমার ওয়াইফ দুইজনই বৃদ্ধ হেঁটে যাচ্ছি, বিকিনি পরা এক মেয়ে আমার হাত ধরছে, আমার ওয়াইফ টেনে ছুটে নিছে। আপনি কি এই দেশ চান? আমার কালচার অ্যালাউ করবে ভোটের জন্য? বলেন, আমার দেশে কি এখন বিকিনি পরা অ্যালাউ করবে? ভোটের জন্য এত দূর যাবেন? এটা তো হয় না। আপনারা কোরআন এবং সুন্নাহর রাষ্ট্র চান। হ্যাঁ, জামাত ইসলাম আজ গেলে তারা বলতে পারে এই সংবিধান মানি না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এটা অ্যাকসেপ্টেবল। যদি জনগণ ভোট দেয়, জামাত ক্ষমতায় গেলে তারা তাদের মতো সংবিধান করবে, আপত্তি নাই। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আপনি আপনার পলিটিক্স বিসর্জন দিচ্ছেন কেন? মানে জামাত ইসলামের তাহলে রাজনীতিটা মিড লেভেলের আরেকজন না, জামাত আজিজ ভাই, এই যে একটি প্রশ্ন আসলে জন্ম নিয়েছে, জামাত ইসলামের রাজনীতিটা ওই দল গঠনের পর থেকে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিটা কি ছিল আসলে? এখনই বা কি স্ট্র্যাটেজি, বা বদলে ফেলার পরে তাদের স্ট্র্যাটেজি? না, দেখেন, স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলাম কিন্তু পাকিস্তান থেকে আলাদা পূর্ব পাকিস্তান হোক এটা চায় নাই, অর্থাৎ স্বাধীন দেশ বাংলাদেশ হোক এটা চায় নাই। হ্যাঁ, তারা সিদ্ধান্ত নিয়ে তারা বলছে পাকিস্তানি সেনাবাহিনীদের, তারা পাকিস্তানি শাসকদের তারা কোঅপারেট করবে। কিন্তু জামাতের আমির তো বলছে যে তারাই একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল। হ্যাঁ, দাবি করবে। তাদের সবগুলো দল, ছোট বড় সব দল মনে করে তারা দেশপ্রেমিক, এতে তো বাধা নাই। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কি তাদের তুলনা করার মতো কিন্তু আমার কথা হচ্ছে যে এই দেশের মালিক সেনাবাহিনী তো আলাদা দেশ, সেনাবাহিনী তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী তো, সেনাবাহিনী এবং জামায়াত ইসলামী একমাত্র দেশপ্রেমিক না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে ট্রেনিং, হচ্ছে রাজনৈতিক সরকারের অধীনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। আর রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশ পরিচালনা করবে। দুটো তো আলাদা জিনিস। দেশপ্রেমিক কেন না, দুইটাই দেশপ্রেমিক। আপনিও দেশপ্রেমিক, আমি এই দেশের মালিক, আপনি এই দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। হ্যাঁ, এরা তো আমাদের রাজনীতিবিদ যারা মন্ত্রী মিনিস্টার হয়, অমুক হয় তমক হয়, আমাদের নির্বাচিত প্রতিনিধি। আমি আমার কর্মচারী বললাম না, আমার প্রতিনিধি, আমার পক্ষ থেকে সে কাজ করে। আর আমার স্বার্থ রক্ষার্থে সেনাবাহিনী কাজ করে।
সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার রক্ষা দায়িত্ব, করে। এটা প্রধান দায়িত্ব। আর রাজনীতিবিদ দায়িত্ব জনগণের পক্ষ হয়ে দেশ পরিচালনা করা। দুটো তো আলাদা জিনিস। তাহলে তারা তুলনা করলো কেন? হ্যাঁ, তুলনা এখন কেন করলো তা জানি না। সম্পর্ক রক্ষার্থে, যেমন বললাম না, মেয়েরা বলছে যে কোনো পোশাক পরতে, সেনাবাহিনী খাতির করি। এখন যদি টালমাটাল চলে, যদি সেনাবাহিনী এসে আসসালামু আলাইকুম কয়ে দেয়, তাহলে খাতিরটা তো রাখা লাগবে, রাখছে হয়তো। এই জন্যই ব্যাপারটা হলো সব রাজনৈতিক দলের ট্রান্সপারেন্ট হওয়া। এখন এই মুহূর্তে আসলে এসে করণীয় কি? রাজনৈতিক দলগুলোরই বা করণীয় কি, জনগণেরই বা করণীয় কি? এবং এই যে ছাত্ররা, অবশ্যই ছাত্রদের ত্যাগ আছে, তাদের কন্ট্রিবিউশনের কারণেই আমরা 5 আগস্টে নতুন একটা বাংলাদেশ বা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেলাম। এখন ছাত্রদের আসলে করণীয়টা কি? দেখেন, স্বাধীনতা যুদ্ধ, 90-এর আন্দোলন, এর আগেও আন্দোলন হয়েছে, 5ই আগস্টের আন্দোলন। কোন সময় সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোন সময় দেখেছেন প্রাইভেট কোম্পানির হেলিকপ্টার নিয়ে 6 দিনে 18 বার ভ্রমণ করে? বলেন, কোথাও দেখেছেন? আজকে যে এই যে ছাত্র থেকে ইউনিভার্সিটির শিক্ষক, স্কুল থেকে ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্র, এরা যে এই যে সরকার চালানো ব্যস্ত, সরকার রক্ষায় ব্যস্ত, এই জেনারেশন গ্যাপ 6 বছরের হয়ে গেল, এটার পূরণ করবেন কিভাবে? অটোমেশনের যুগ, রোবট আর ডাটা সায়েন্স, এগুলো মানুষেরকে রিপ্লেস করতেছে। ধরেন আমি ব্যাংককে গেছি, ব্যাংককে একটা হসপিটালে চিকিৎসা নিতে, একটা রোবট ছেড়ে দিচ্ছে, পুরা হসপিটাল ঝাড়ু দিচ্ছে সে একা। ওখানে অন্তত 30টা লোক লাগতো, রিপ্লেস করে ফেলছে। আমি উমরা করতে গেছি সৌদি আরবে, সেখানে থেকে আমাদের লোকরা লাঠি নিয়ে ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকে, আর নামাজ শেষ হলে হাতে, ওখানে তার বাবা আগেও ভিক্ষা দেন বলে না, হাতে গুজে দিয়ে যায়। আর ওই যে শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, চায়না বলেন, ওরা অটো মেশিনে কাজ করতেছে। আগামী 10 বছর পরে তো আপনার প্রবাসীকে রাখবে না কেউ, সব তো অটোমেশন হয়ে যাবে, এদের দরকার পড়বে না। তো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সাজানো উচিত, এই ধরেন রিফর্ম কমিশন করছে 11টা টোটাল, এখানে শিক্ষা নেই, শিক্ষা নেই। এটা কোনোভাবেই, কারণ সবগুলো লোক যেগুলো উপদেষ্টা হয়েছে এবং যারা হয়েছে সবগুলো কিন্তু বিজ্ঞানের লোক নেই। খেয়াল করে দেখেন, এই চিন্তাই নাই যে আমাদের দেশে 2টা গার্মেন্টস আছে যেখানে রোবট কাজ করতেছে, এবং সব মেশিনে অটো মেশিন, ফার্নিচারের দোকানে রোবট কাজ করতেছে। আপনার মানুষ তো রিপ্লেস হয়ে যাচ্ছে। আগামী, আমি লিখছিও, আগামী 10 থেকে 12 বছরের মধ্যে এই দেশের মানুষ সব অকেজ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। কারণ আপনি দেখেন, আপনি জানেন যে আগে গরু দিয়ে চাষ করা হতো, গরু দিয়ে ধান মারাই করা হতো। এখন গরু শুধু গাভীর দুধ দেয় আর গরুর ষাঁড় গরুর মাংস খায়, এছাড়া গরুর কোনো কাজ নেই। এটা কি কারণ? হচ্ছে আধুনিক যুগে চাষবাস আপনার ট্রাক্টর দিয়ে হচ্ছে, এখন আর গরু লাগে না। তো এইভাবেই তো গরুও একদিন রিপ্লেস হয়ে যাবে হয়তো। হ্যাঁ, আপনার এই জন্যই বলছি যে আপনার যুগের সাথে, যেমন সংস্কারে এত হাউকু করার তো দরকার নেই। সংস্কার আপনি একটা নির্বাচন দেন, মিনিমাম সংস্কার নির্বাচন দেন, আপনি অন্তর্বর্তীকালীন, নামটাই অন্তর্বর্তী, আপনারাই দিছেন, দিয়ে চলে যান। আপনারা তো রাষ্ট্র চালাতে পারতেছেন না, চালাতে পারলে ঠিক আছে আরো একটু সময় দিতাম, আপনারা তো চালাইতেই পারতেছেন না। কেন মনে হচ্ছে চালাতে? কেন আপনি বলেন? ওই কিছুদিন আগে ওই যে যাত্রাবাড়িতে একটা হসপিটালে দিন তারিখ করে ছাত্ররা প্রায় 15টা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে না? 3 ঘন্টা পরে পুলিশ গেছে, এরপরে আর্মি গেছে, তারপরে র্যাব গেছে, যা ওটাকে ঠান্ডা করছে। অভিযোগ, পুলিশ কেন 3 ঘন্টা পরে, 3 ঘন্টার ভিতরে আসলো না এবং কিছু করলো না? কেমনে করবে? কি করে করবে? পুলিশ যদি এই ছাত্রদেরকে চেক দিতে চায়, ভাঙচুর করতেছে, তাহলে সাউন্ড গ্রেনেড মারতে হবে, লাঠিচার্জ করতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, ফাঁকা গুলি মারতে হবে। মারলেই কইতো ফেসিবাদের দোষর, জেলে ঢুকা। তা তাদের ইয়ে নাই। আপনি বলেন তো দেখি, এই দেশ 5 মাস সরকার আসছে, প্রায় 60% থানা লুট হয়ে গেছে। অস্ত্র কোথায়? অস্ত্র কোথায় বলেন? সেনাবাহিনী প্রধান নিজে বলেছে 626 জন সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছে। কোথায় তারা? এখন তো দেখি নিউ মার্কেটে ঘুরে, ভারতের দুবাইতে ঘুরে গল্প করতে। আওয়ামী লীগের সংগঠক বলেন না, একটা উদাহরণ দেন, একটা সংগঠক ধরা পড়ছে?
কিন্তু এগুলো তো অভিযোগ করা হচ্ছে যে বিএনপির নেতাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগের নেতারা মিলে যাচ্ছে। ধরলো না কেন? ধরবে কেন? ওবায়দুল কাদেরকে বিএনপির নেতার সাথে মিলানো সম্ভব? মেলা সম্ভব? হ্যাঁ, তো 3 মাস থেকে গেল, তাকে ধরলো না কেন? আমার বক্তব্য হলো যে এই পুলিশকে ঠিক করতে পারে নাই। আমার কাছেই ফর্মুলা আছে, আপনি পুলিশের যারা খুন করছে প্রমাণ আছে না, তদন্ত করে বার করেন, যারা দুর্নীতি করছে বার করেন, সবগুলো জেলে ঢুকান, বাকি যা থাকে এদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, তারা রিলিফ হয়ে গেল। আগের মতো পিটান, অন্যায় ভাবে কেউ আন্দোলন সংগ্রাম ধ্বংসাত্মক কাজ করলে পিটান, পুলিশ তো তখন করবে, কোঅপারেট করবে। আপনি আনসার আছে, বিডিপি আছে, স্কাউট আছে, অবশ্য বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল, অনেকে গ্রামে গঞ্জে জয়েন করছে, এসএসসি পাস আছে, ইন্টারমিডিয়েট পাস আছে, সেখান দিয়ে শর্ট ট্রেনিং দিয়ে পুলিশ বানায় নিতেন। আর্মিতে অফিসার নেয় 6 মাস ট্রেনিং দিয়ে শর্ট করছে, আপনার পুলিশ বানাইতে কতদিন লাগে? আপনি দেখেন, হয়েই গেল। আচ্ছা, আপনি দেখেন প্রশাসনে এই যে অফিসাররা গোলযোগ লাগছে না, স্ট্রাইক করতেছে, প্রতীক ধর্মঘট করতেছে, আইন আছে না? আইন আছে না? সরকারি সিদ্ধান্তের বাইরে গেলে তাদের বিরুদ্ধে চাকরি থাকবে না, অ্যাকশন নেওয়ার তো ক্ষমতা নাই, কারণ মাজুল গভর্নমেন্ট, কার উপরে তো খবরদারি করা সম্ভব না। হ্যাঁ, এখন প্রশাসন ক্যাডার একটা, এবং বণিক বার্তায় ছাপা হয়েছে 95% প্রশাসন ক্যাডারের ফ্যাসিবাদের দোষর। আপনার সেইগুলোকে সব ডিসি বানায় বসা রাখছেন, নিরপেক্ষ। কিন্তু আমরা ফ্যাসিবাদের ইতিহাস যদি পড়ি, আসলে ফ্যাসিবাদের পতনের পরে তার প্রশাসন যন্ত্র, তার প্রচার যন্ত্র, তার মানে তার যে কাঠামো, সেগুলো শুরুতেই ধ্বংস করে দেয়া হয় বা বিলীন করে দেয়া হয়। কিন্তু এই সরকার তো সেটি করতে পারেনি আসলে। না, পারে নাই, এটা বলেও নাই। কেন পারে নাই বলছে? বলে নাই তো। আপনার কিন্তু এটা কিন্তু তারা যখন সরকার গঠন করেছিল তখন কিন্তু বলেছিল তারা সবগুলো জনসমক্ষে নিয়ে আসবে, সবগুলো শ্বেতপত্র প্রকাশ করবে। আমরা শুধুমাত্র একটি শ্বেতপত্র পেয়েছি, অর্থনৈতিক করাপশন। ফ্যাসিবাদের মূল প্রবক্তা, ফ্যাসিবাদ একটা রাজনীতি, তার মূল প্রবক্তা হলো মুসোলিনি। তার যখন পতন ঘটে, তার উল্টা করে বাঁধে পিটায় হত্যা করছে। আর আপনার ফ্যাসিবাদকে আর্মি কর্ডন করে বিদায় করে দিয়েছে। আপনি প্রশ্ন তুলছেন, একবার কেউ প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদকে বিদায় করলো কিভাবে? বলেন। 662 জন আর্মি চিফ মুখে বলছে সেনাবাহিনীতে আশ্রয় নিছে, লিস্ট চাইছেন তো কারা কারা? আমরা তো এমনি বাইদে বাই শুনি 10 জন ভিসি করছিল, 5 জন সিটিং জাজ পালাইছিল, পালা ওখানে ঢুকছে। বলেন দেশের কি ওই যে বাতুল মারের ক্ষতি পালায় যায়? বলেন দেশটা কেমন জায়গায় চলে গেছিল? যারে ধরে তারই 1000 কোটি, তার নিচে নাই, যারে ধরে তারই 1000 কোটি। এ তো কল্পনাও করি নাই পরিবর্তনের আগে, যারে ধরে তারই 1000 কোটি। এখন শেখ হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার, এটা তো একটা দেশিরও বিয়ে করতে পারে নাই, অথচ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার ফ্যামিলির কেউ দেশের লোককে বিয়ে করে নাই। হ্যাঁ, গেল। চিন্তা করেন, রূপপুর অ্যাটমিক এনার্জি, সেখানে এখানে আমার কিন্তু পড়াশোনার লাইফ কিন্তু ওইটা হতে নাই। যখন পাকিস্তানে বলে, তখন আমাকে ফিজিক্স পড়ানো হয়, যে ফিজিক্সে এত লোক লাগবে। ওখানে আমার বাবাকে নিয়ে ফটাইছে আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, যে আব্বু এইটা ও পাশ করে বাড়াইলে এটা স্টার্ট হবে, দেখবে তোমার কাছে এসে ধরছে। হ্যাঁ, পড়ছি। সেই রূপপুর থেকে সেই লন্ডনে জানেন টিউলিপ, সে লন্ডনে বাস করে জন্ম নিয়েও লন্ডনে হইতে পারে নাই, সে ওখানে কাউন্সিল মিনিস্টার কিন্তু হতে পারে না। এনতে কমিশন খাইছে, মিডিয়া করছে, রাশিয়াও গেছে, গিয়ে দান দরবার করে দাম বাড়ায় দিয়ে কমিশন খাইছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, ইকবাল মাহমুদ আছে না, টুকু, সিরাজগঞ্জের বাড়ি, তার বাবা মন্ত্রী ছিল, তার বাবা কিন্তু এইটা করে, প্ল্যান করে, এবং আমার কাছে লিখিত আছে, এই টাকা যা খায়া ফেলছে, এটা সহজে চালু হবে না, এটা কারণ ইয়ে নাই। শেষ দিকে তারপরেও 2024 কেমন ছিল 2 মিনিটে যদি বলেন, রাজনীতির উত্থান পতন 24টা যদি এক কথায় বলি, আমি বলবো যে খুব আশার ছিল, কিন্তু নিরাশ হয়ে গেছি। আমরা ভাবছিলাম যে ধরেন ওই ব্রিটেনের পত্রিকা ছাপছে যে আমরা শ্রেষ্ঠ, বাংলাদেশ শ্রেষ্ঠ, সিরিয়ার উপরে গেছি। কারণ সিরিয়ায় যখন আসাদকে তাড়ায় দেয় বিপ্লব করে,
মানে আন্দোলন করে চিরা এখন গৃহযুদ্ধ শুরু, গোত্রে গোত্রে যুদ্ধ হয়েছে, এটা ভেঙে যেতে পারে। আর আমাদের দেশটা যে আপনার অভ্যুত্থান ঘটেছে, সেখানে সব ফেসিবাদের বিরুদ্ধে সব জনতা, ছাত্র, রাজনৈতিক দল এক আছে। সুতরাং আমরা গণতন্ত্রের দিকে যেতে পারতাম, এই কারণেই 1 নম্বর। কিন্তু সেটার ব্যাপারে কিন্তু আমি আশান্বিত হতে পারছি না। কেমন 25 চান? কেমন 2025 কেমন হোক প্রত্যাশা করেন? দেখেন, 2025-এও আমার কাছে যেটা মনে হয় যে আমরা মুক্তিযুদ্ধে যা করেছি, যা লক্ষ্য ছিল, ছাত্রদের আন্দোলনের সময় ছাত্র জনতার যে আন্দোলন লক্ষ্য প্রায় একরকম। ছাত্ররা যে আন্দোলন করেছে আসলে চাকরির কোঠার জন্য, সেটা শেখ হাসিনার ভুলের কারণে এটা ঘনীভূত হইতে এক দফায় আসছে, দেন আউট। রাজনৈতিক দল ব্যাক করছে পিছন দিয়ে, আউট। হ্যাঁ, তো কিন্তু মূলত লক্ষ্য যেটা এখন এসে স্থির হয়েছে সেটা হলো বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, মানবিক বাংলাদেশ, অর্থাৎ সামাজিক ন্যায় বিচার। এটা তো আমরাও চাইছি, পাকিস্তানের থেকে মুক্তি চাইছি, আমরা চাইছি একই কথা। এই সংগ্রাম করছি। আমার কাছে মনে হয় আরো সংগ্রাম বাকি আছে, কারণ এবারের হ্যান্ডেলিংটা ভালো হচ্ছে না। জি, ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে 2025-কে বাংলাদেশের জনগণের যে কাঙ্ক্ষিত সময়, যে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রত্যাশা করে, এবং সেই প্রত্যাশা নিয়ে আসলে বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়েছিল, সেই প্রত্যাশা পূরণ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।